প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চন্দ্রা ভট্টাচার্যের একক চিত্রকলা প্রদর্শনী বিটুইন উইটনেস অ্যান্ড ইমাজিনেশন। প্রদর্শনী চলবে 21 জুলাই পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বুবলি বন্যার একক চিত্রকলা প্রদর্শনী বিচ্ছিন্ন অস্তিত্বে অবিচ্ছিন্ন সত্তা 2। প্রদর্শনী চলবে 25 জুলাই পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শামসুল আলম আজাদের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী দৃশ্যমান কাঠামো। প্রদর্শনী চলবে 18 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। তুমি কি চাও না আমার বাবা আসুক? না না, সেটা কেন? আঙ্কেল অবশ্যই আসবে। তাহলে আরে না, আঙ্কেল আর বাবা যদি একসাথে বসে গল্প করে তাহলে তো ভালোই হবে। ওদের মধ্যে পরিচয় হবে, বোঝাপড়া হবে, এটা আমাদের জন্য ভালো না? আমি তো সেটাই বলছি, তাই না? আরে বানি, তুমি এসেছো, আমাকে ডাকলে না কেন? আন্টি, আমি তো এসে আগে প্রথমে আপনার রুমে গিয়েছিলাম, গিয়ে দেখলাম আপনি নেই, তারপর বড় চাচার রুমে গেলাম, এই আর কি। আসলে আমারই ভুল হয়েছে, আমি তো ঘরে ছিলাম না, ছাদে গিয়েছিলাম। রাত 9:30 থাকছে একক নাটক। মানুষ যখন ভয়ঙ্কর রকমের প্রেমে পড়ে তখন এমনটা হয়, বুঝলেন আমার সূর্যমুখী? আমি কাঠগোলাপ। 2 দিন সময় দিলাম, এর ভিতরে সিগনেচার করলে ভালো, আর না করলে কি হবে আমি কিচ্ছু জানি না। তুই টাকা ফালাবি আর তোর এই কুত্তার মতো আমি তোর পিছে পিছে ঘুরুম। 2 দিনের মধ্যে যদি বাড়ি ভাড়া জোগাড় করতে না পারো, নিজ দায়িত্বে বাসা থেকে নাইমে যাবা। সুসময় আইছে তো, এর লেগা তোর মতো দুঃসময়ের বন্ধুরে ভুইলা গেছে। মানুষ তার দুঃখের সমান ম্যাচিওর। আমি বোধহয় ম্যাচিওর হইতে পারি নাই, তাই হয়তো নিজের চাপায় দেশের কথা ভাবতেছি। বারবার হারার পরেও সিনা টান করে দাঁড়ানোর চেষ্টা করতেছি। এই দেশটা যে আমার, আমি হাইরা গেলে আমার দেশটাও তো হাইরা যাইব। রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আজ 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটির তাৎপর্য নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন এসএমসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তসলিম উদ্দিন খান। শুভ সকাল। শুভ সকাল স্যার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। যেমনটি বলছিলাম দর্শককে, আজ বিশ্ব জনসংখ্যা দিবস। জাতিসংঘ গ্লোবালি এই দিবসটি পালন করে। শুরুতেই আপনাকে জানাতে চাই বিশ্ব জনসংখ্যা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। এই যে বিশ্ব জনসংখ্যা দিবস গ্লোবালি পালিত হচ্ছে, শুরুতে যদি আপনার কাছে তাৎপর্যটি জানতে চাই যে বিশ্ব জনসংখ্যা দিবস কেন প্রয়োজনীয়? দেখেন, বিশ্ব জনসংখ্যা দিবস একটি দিন, কিন্তু আসলে বিশ্ব জনসংখ্যা দিবস কিন্তু প্রতিটা দিনই। অর্থাৎ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কোনো একটা থিম প্রতি বছর নির্ণয় করা হয়, যেদিকে প্রোগ্রাম যে আছে, কর্মসূচি সারা বিশ্বব্যাপী, সেটা কোন দিকে ফোকাস করলে ভালো হয়, কোন দিকে খেয়াল রাখা উচিত, দেখভাল করা উচিত, সেটার উপরে একটা প্রতিপাদ্য বিষয় নির্ণয় করে। কোন দিকে আরো বেশি সচেতন হওয়া উচিত। তো সেইটা এবারের যে কথাটি বলেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে তারুণ্য রয়েছে সারা বিশ্বব্যাপী, এই তারুণ্যের যে আকাঙ্ক্ষা, সেটা যদি পূরণ করতে পারে তাহলেই বিশ্বের
বিশ্ব যেভাবে চাই আমরা সেভাবে তার পথ পরিক্রমা বা তারা তার গতিপথটা তার গতিপথটা করতে নির্ধারণ পারবে। করবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু এইটাকে বলে যে পপুলেশন ডিভিডেন্ড, অর্থাৎ যখন একটা সোসাইটিতে তরুণের সংখ্যা বেশি থাকে, যে কর্মক্ষমের সংখ্যা বেশি থাকে বয়োজ্যেষ্ঠদের থেকে, সেই সোসাইটিতে কিন্তু বলা হয় যে তাদের পপুলেশন ডিভিডেন্ড ভোগ করতে পারে। এইটা কিন্তু বাংলাদেশ এই পথ পরিক্রমার মাঝখানে রয়েছে, অর্থাৎ আরও বেশ কিছু দিন, ধরেন 15 বছর বা 20 বছর এই সময় থাকবে। এই সময়টাই আমাদের সাফল্য কিন্তু ঘরে তুলতে হবে, অর্থাৎ এই সময় বেশি লোকজন আছে যাদেরকে যদি আমরা দক্ষতা বাড়াতে পারি, তারা যদি কর্মক্ষম থাকে, তারা যদি ইকোনমিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে, তাহলেই তো দেশের সাফল্য অর্জিত হবে। তো সেই কাজটার জন্য তারুণ্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এদেরকে ভালোভাবে আমরা যদি সঠিক পথে পরিচালিত করতে পারি, তাদের দক্ষতা উন্নয়ন করতে পারি, তাদেরকে জাতীয় পর্যায়ে স্কিল করতে পারি এবং জাতীয় উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে অংশীদার করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবো। সেখানে কি এসএমসি কোনো কাজ করছে কিনা, কোনো উদ্যোগ গ্রহণ করছে কিনা সে ব্যাপারে? দেখেন, এসএমসি পাবলিক হেলথ অর্থাৎ জনস্বাস্থ্য নিয়ে কাজ করে। এই যে জনস্বাস্থ্য নিয়ে এসএমসি কাজ করে, যদি একটা তরুণ অথবা এক তরুণী তারা যদি সুস্থ থাকে, ভালো থাকে, ভালো চিন্তা তাদের মধ্যে থাকে, তাহলেই তো আমরা একটা নেশন পাবো, যে নেশনের কর্মক্ষম লোক ভালো থাকবে। দেখেন, আমরা তরুণদের নিয়ে অর্থাৎ কিশোর কিশোরীদের নিয়ে আমাদের কিন্তু অনেক কর্মসূচি রয়েছে। আমাদের কিশোরীদের নিয়ে আমরা স্কুলে অ্যাডোলেসেন্ট প্রোগ্রাম করি, সেখানে তাদের লাইফস্টাইল যাতে সঠিক থাকে, ধরেন মিনিস্ট্রেশনটাকে ঠিক মতো ম্যানেজ করতে পারে, নলেজ থাকে। একটা গবেষণায় দেখা গেছে যে 72% কিশোরী তার মিনিস্ট্রেশন হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু মিনিস্ট্রেশন কিভাবে হয় এসব বিষয়ে নলেজ থাকে না। আপনি দেখেন এটা কত একটা ডিসহার্টেনিং, অ্যালার্মিং একটা ইস্যু। আমরা এটা নিয়ে কাজ করি যাতে করে কিশোরীদের মধ্যে ডেফিনেটলি স্বাস্থ্য সচেতনতা আসে। আমাদের স্যানিটারি ন্যাপকিন যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাভেলেবেল করি, সেটা খুবই অল্প মূল্যে, হ্যাঁ, কম্পিটিটিভ প্রাইসে আমরা মার্কেটে, যাতে করে তারা অ্যাফোর্ড করতে পারে, অ্যাফোর্ডেবল প্রাইসে। সেটা যেমন রয়েছে কিশোরীদের অন্য কার্যক্রম। এই যে দেখেন, কিশোরীদের বিয়ে হয়ে যায় 18 বছরের নিচে, আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে, কর্মসূচি রয়েছে, যে যাতে করে কিশোরীরা সচেতন হয় এবং তাদের পরিবার সচেতন হয়, তাদের বাল্য বিয়ে রোধ করতে পারি। এরকম অসংখ্য কার্যক্রম কিন্তু আমাদের রয়েছে, যাতে করে আমরা চাই আগামীতে ভালোভাবে সুস্থ একটা কোহর্ট আসুক, বুদ্ধিমান একটা কোহর্ট আসুক, জাতিকে নেতৃত্ব দিক। শুধু এই না, শিশুদের ক্ষেত্রে আমরা নিউট্রিশন যেগুলো ডেফিসিয়েন্সি থাকে তা দূর করার জন্য আমাদের মনি বিস্কিট প্লাস রয়েছে। এগুলার মধ্যে যতটুকু নিউট্রিশন দরকার ডেইলি বেসিসে, সেইটার আমরা এটাকে ইনক্লুড করেছি, যাতে করে কিশোরী এবং শিশুরা এটা খেয়ে তাদের প্রপার নিউট্রিশন তারা পায়। স্যার, আপনি তো থিম নিয়ে বলছিলেন, আমি একটু থিমটি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে রিয়েলাইজিং দ্য হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস অফ ইয়াং পিপল টুডে অ্যান্ড ফর দ্য ফিউচার, যার ভাবার্থ করা হয়েছে তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ের সুন্দর আগামী গড়ি। আপনি বলছিলেন যে এসএমসি বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে এবং সারা বছরই নিয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে আসলে সরকারের কতটুকু কিভাবে এগিয়ে আসা উচিত বলে আপনি মনে করেন? না, ডেফিনেটলি সরকারের, দেখেন, পরিবার পরিকল্পনা কর্মসূচি বা জনস্বাস্থ্য কর্মসূচি কিন্তু একটা কনসার্টেড এফোর্ট, সম্মিলিত প্রচেষ্টা। এটা সরকারি যেমন উদ্যোগ রয়েছে, বেসরকারি পর্যায়ে সোশ্যাল মার্কেটিং কোম্পানির উদ্যোগ রয়েছে উন্নয়ন সহযোগীদের, এনজিওদের, সবাই সম্মিলিতভাবে। এবং সেখানে কিন্তু এই দিনটি যেহেতু ইউনাইটেড নেশন ঘোষিত, ইউএনএফপিএ মূলত সারা বিশ্বে এটাকে পপুলার করার জন্য কার্যক্রম গ্রহণ করে থাকে, এবং
বাংলাদেশ সরকারও কিন্তু এই দিনটি যথাযথভাবে পালন করছে। জি, দেশের বাহিরে মানে আমাদের দেশের বাহিরে অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে তারা বিশ্ব জনসংখ্যা দিবস কিভাবে পালন করে? এটা তো একটা ডিফিকাল্ট কোশ্চেন। সব দেশের খবর তো আমার কাছে এই মুহূর্তে নাই, তবে প্রত্যেকে জনসংখ্যা দিবস পালন করে এবং ইউনাইটেড নেশনের সাথে সরকারি পর্যায়ে একটা তাদের সাথে একটা সম্পর্ক থাকে এবং পার্টনারশিপ থাকে, কোলাবোরেশন থাকে। যৌথভাবেই অধিকাংশ দেশে তারা এই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করে। বিশেষ করে যারা ডেভেলপিং কান্ট্রি, যাদের পরিবার পরিকল্পনা কর্মসূচি বেগবান করা দরকার, জনসংখ্যার সমস্যা একটা বড় সমস্যা, তারা তো ডেফিনেটলি এই কর্মসূচিটি পালন করে। আমরা জানি যে জনশুমারি 2022-এর তথ্য মতে আমাদের দেশে বয়োজ্যেষ্ঠর যে হার সেটা বেড়ে যাচ্ছে, মানে এইজিং পপুলেশন বেড়ে যাচ্ছে। তাদের পুষ্টি বা স্বাস্থ্যর যে ঝুঁকি রয়েছে সেই চাহিদাগুলো মেটানোর জন্য আমরা আসলে কিভাবে কাজ করছি এখন? দেখেন, আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখনকার সময় বলে ফ্যামিলি প্ল্যানিং কর্মসূচি না বলে বরং যারা জনস্বাস্থ্যবিদ অথবা পাবলিক হেলথ স্পেশালিস্ট তারা মোর কমফোর্ট ফিল করে এটাকে পপুলেশন ম্যানেজমেন্টের কথা বলে। এখন প্রশ্ন হলো কেন পপুলেশন ম্যানেজমেন্টের কথা বলে? যদি পরিবার পরিকল্পনা কর্মসূচি হয় তাহলে তো শুধুমাত্র ফ্যামিলি প্ল্যানিং সেখানে অগ্রাধিকার পায়, কিন্তু পপুলেশন ম্যানেজমেন্ট যে কথাটা, অর্থাৎ বিভিন্ন বয়সের বিভিন্ন সেগমেন্টের যে পপুলেশন রয়েছে, এক একজনের চাহিদা কিন্তু এক এক রকমের। আমি তারুণ্যের কথা বললাম, এবার তারুণ্যের কথা তারা বলেছে, পরিবার পরিকল্পনা কর্মসূচির কথা বললাম, আপনাকে আর্লি ম্যারেজের কথাটা বললাম, তার কুফলের কথা বললাম। ঠিক সেইভাবে বাংলাদেশে প্রতি বছর 1% পয়েন্ট সিনিয়র সিটিজেন, যে বয়স্ক যে জনগোষ্ঠী আমাদের বেড়ে যাচ্ছে, এটা কিন্তু একটা বিরাট ইস্যু। যে পপুলেশনেই আগে ইয়াঙ্গার পপুলেশন বেড়ে যাচ্ছিল, এখন বয়োজ্যেষ্ঠরা বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য আমাদের কর্মসূচি চিন্তা করা দরকার। তাদের নিডটা আর এক রকমের, তাদের কেয়ারিংটা ডিফারেন্ট, সেই কেয়ারিংটা করতে হবে। তাদেরকে যত বেশি আমরা তাদের সুস্থতার দিকে নজর দিতে পারি, তাদের নিউট্রিশন চাহিদার দিকে খেয়াল করতে পারি এবং তাদের যে কেয়ারটা দরকার সেই কেয়ারটা করতে পারি, কেননা আমাদের তারাই এই সোসাইটিকে আমাদের বাংলাদেশের আজকে এখানে নিয়ে আসার পিছনে যেমন তাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। এটা পৃথিবীর যে কোনো দেশে যান সেইটা তো তাদের জন্য তো আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমি যেটা মনে করি, দেখেন, যদি ঠিক ট্রিটমেন্টের মধ্যে অথবা তাদের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করে তাদের কিছু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে যদি তাদের সুস্থতার দিনগুলো বাড়িয়ে দিতে পারি, ধরেন ইউরোপিয়ান কান্ট্রিতে 82 ইয়ার্স তাদের এখন অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি, আমাদের 72 ইয়ার্স। এই যে 82 ইয়ার্স, তারাও সমস্যায় ভোগে। তারা গবেষণা করে দেখেছে যে 64 ইয়ার্স পর্যন্ত একটা মানুষ পূর্ণাঙ্গ কর্মক্ষম থাকে, তারপরে বিভিন্ন মরবিডিটি তাদের মধ্যে দেখা দেয়, তাদের সমস্যা। এটা ইউরোপিয়ান সোসাইটিতে, আমাদের সোসাইটিতে হয়তো তার থেকেও একটু আগে। কিন্তু আমরা যদি ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারি, প্রপার ফুডিংয়ের ব্যবস্থা করতে পারি, নিউট্রিশন সাপ্লিমেন্টের ব্যবস্থা করতে পারি, তাদের লাইফস্টাইলটার ব্যাপারে তাদেরকে এডুকেট করতে পারি, রেগুলার হাঁটা চলা বা এক্সারসাইজ করা, তাহলে যদি তাদেরকে আমরা একটু সামনের দিকে নিয়ে যেতে পারি এবং কর্মক্ষম রাখতে পারি, তাহলে তো আমাদের সোসাইটি আরও বেশি বেনিফিটেড হবে, তাই না? তো সেই কার্যক্রমগুলো এখন চিন্তা চেতনা ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে, এই কার্যক্রমগুলো করতে হবে। এবং এখানে আমি একটু যুক্ত করতে চাই, যেহেতু এখন আমরা বলছি যে এই সময়ের তরুণ প্রজন্ম বেড়ে যাচ্ছে, তার মানে আগামী দিনগুলোতে এইজিং পপুলেশনটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা অ্যালার্মিং মেসেজ দেয়। ডেফিনেটলি। এই যে আমি বললাম যে আর হয়তো 15 বছর আমরা এই ডিভিডেন্ড পাবো, এরপরে কিন্তু পাবো না। আমাদের যা করার এখনই করতে হবে। এই 15 বছরে আমাদের ফসল ঘরে তুলতে হবে, আমাদের উন্নয়নকে নিশ্চিত করতে হবে, যাতে করে আমরা একটা লেভেলে পৌঁছে যেতে পারি। এটা কিন্তু খুবই দরকার। এটার ব্যাপারে ভাবতে হবে পলিটিশিয়ানদের, ভাবতে হবে যারা পলিসি মেকিং করে তাদের, যারা প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়ন করে তাদের, সবাই মিলে এই ব্যাপারটা কিন্তু চিন্তা করতে হবে যে আমাদের হাতে সময় খুব কম, এই সময়ের মধ্যে আমাদের উন্নয়নকে ঘরে তুলতে হবে। বাহ।
দারুণ করে বললেন। বাংলাদেশে এখন প্রেক্ষিতে মানে বাংলাদেশের প্রেক্ষিতে বর্তমান যে পরিবার পরিকল্পনা কর্মসূচি আপনি আসলে কিভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি ছিল একটা বিস্ময় অন্যদের কাছে। আমাদের যে সাফল্য, সেটা সাফল্য অন্যদের কাছে অনুকরণীয় ছিল। দুর্ভাগ্য বিষয়, গত 4-5 বছরে কেমন জানি পরিবার পরিকল্পনা কর্মসূচিটা থেমে গেছিল। পরিবার পরিকল্পনা কর্মসূচির আপনি যদি স্টাডি যেগুলো হয়েছে তার যদি তথ্য উপাত্ত বিশ্লেষণ করেন, 64% আমাদের পরিবার পরিকল্পনা কর্মসূচিতে কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স রেট, অর্থাৎ দম্পতি যারা ম্যারিড উমেন অফ রিপ্রোডাক্টিভ এজ তাদের মধ্যে ব্যবহার ছিল। এটা 2% পয়েন্ট কমে গেছে এই 4-5 বছরে। এটা একটা দিক। আরেকটা দিক হলো, আরেকটা ইন্ডিকেটর যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং এটাকে ডিপেন্ডেবল ইন্ডিকেটর, সেটা হলো টোটাল ফার্টিলিটি রেট, অর্থাৎ একজন প্রজননক্ষম মহিলা সে তার প্রজননকালীন সময়ে সম্ভাব্য কতটি সন্তান জন্ম দেয়। এইটার উপরে কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো এটা 2.3 ছিল, এটা বেড়ে 2.4 হয়েছে। এটা কিন্তু হওয়া দরকার 2.1, অর্থাৎ 2.1 2.1 যদি হয় তাহলে রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি হবে, অর্থাৎ একজন প্রজননক্ষম মহিলাকে রিপ্লেস করবে আর একজন প্রজননক্ষম মহিলা। সেইটা হলে আমরা মনে করব পরিবার পরিকল্পনা কর্মসূচি আমাদের সাফল্য লাভ করেছে পুরোপুরি। কিন্তু সেটা না হয়ে কিন্তু বেড়ে গেছে, এটাও আমাদের অ্যালার্মিং গত কয়েক বছরে। তাহলে স্যার এই কর্মসূচিকে বেগবান করবার জন্য আমাদের করণীয়টা কি? দেখেন, আসার কথা এই সরকার এসে যে বিষয়টা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হলো কন্ট্রাসেপটিভটাকে অ্যাভেলেবেল করা। পরিবার পরিকল্পনা পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলোকে, লজিস্টিকগুলোকে কেনা এবং সেগুলোকে যে পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ে কর্মী রয়েছে তাদের মধ্যে দেওয়া, এটা হলো তাদের কর্মসূচি। আরেকটা কর্মসূচি রয়েছে আমরা একটু আগে যেটা বলেছি 55% কন্ট্রাসেপটিভ সোশ্যাল মার্কেটিং কোম্পানি করে, সেটা হলো আমাদের যে ফার্মেসি অথবা আমাদের প্রাইভেট সেক্টর। এক্স্যাক্টলি, আপনি ঠিক বলেছেন, ব্লু স্টার প্রোভাইডার সব প্রাইভেট সেক্টরের মাধ্যমে দেয়। এবং এই প্রাইভেট সেক্টরে কিন্তু যখন দেখেছি পাবলিক সেক্টরে এই শর্ট রয়েছে, তখন কিন্তু প্রাইভেট সেক্টরে একটা বিরাট ভূমিকা, কেন আমাদের হ্যাঁ আমার দায়বদ্ধতা রয়েছে। তো আমার উপরে বাংলাদেশের মিলিয়নস অ্যান্ড মিলিয়নস দম্পতি ডিপেন্ড করে আছে, আমি সেখানে যদি সাপ্লাই না দিতে পারি, যত কষ্টই হোক আমরা এটা করেছি। স্যার, মা ও শিশু স্বাস্থ্য নিয়ে তো এসএমসি অনেক কাজ করেছে এবং করছেও। কি ধরনের অ্যাক্টিভিটিসগুলো এখন এই মুহূর্তে আপনারা করছেন? দেখেন, আমার সবচেয়ে একটা বড়, আপনি প্রথমে মায়ের কথা বলি, একটা বড় দুশ্চিন্তার কথা হলো যে বাংলাদেশে 41% প্রেগনেন্ট মা তারা এএনসি সার্ভিস লাভ করে। এটা হওয়া উচিত 100%। কারণ এএনসি সার্ভিস না দিলে মার তো ঝুঁকি আমরা আইডেন্টিফাই করতে পারি না। বাংলাদেশে কিন্তু এই মাতৃমৃত্যুর হারটা অনেক বেশি, প্রায় 4000 মা তার জীবন দেয় সন্তান জন্মদান করতে যায়। আমরা চাই একটাও মা না মরুক, একটাও সন্তান, এটা কোনোভাবেই কাম্য না। তো সেইটা করতে গেলে কিন্তু আপনার 4টা এএনসি সার্ভিস এনশিওর করতে হবে। তো এইটা এসএমসি প্রায় 161টা উপজেলায় তারা নিবিড়ভাবে এই কর্মসূচি পালন করছে। সেখানে প্যারামেডিক্স নিয়োগ দিয়েছে, সেখানে স্যাটেলাইট স্পট করেছে। এটা করে কিন্তু মাদের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করে। তারপরে আমাদের এই কমিউনিটি মোবিলাইজেশনের সাথে একটা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট বলে প্রেগনেন্ট মাদের জন্য, প্রায় 15টা ইনগ্রিডিয়েন্টস আছে। ভিটামিন, বিভিন্ন রকমের ভিটামিন এ, বি, সি, আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, সিলিনিয়াম, কপার, এই সব কিছুর সংমিশ্রণে এইটার এনশিওর করার চেষ্টা করতেছে সারা দেশব্যাপী। আমাদের ব্র্যান্ডের নাম ফুল কেয়ার। এটা কিন্তু আমরা গর্ভবতী মাদের জন্য এটা ইন্ডিসপেন্সেবল ইন এ সেন্স। তো ওইটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং সাথে সাথে এখানে কিন্তু আমি ক্যালসিয়ামের নাম বলি নাই, ক্যালসিয়াম আলাদাভাবে দিতে হবে। এটা যদি প্রেগনেন্ট মাদেরকে দেই, তাদের নিউট্রিশন অভাব না থাকে, অনেক ঝুঁকি মার কমে যাবে, মা সুস্থ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমরা এই প্রচেষ্টা কিন্তু কমিউনিটিতে চালিয়ে যাচ্ছি। বাহ, অনেক অনেক ধন্যবাদ স্যার আজকে আপনাকে বিশ্ব জনসংখ্যা দিবসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভীষণ, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার ছোট্ট করে কিছু বলবার থাকে।
দেখেন এই বিশ্ব জনসংখ্যা দিবস আমি সবাইকে যেরকম আপনি আমাকে গ্রিট করেছেন, আমি দর্শকদেরকে অভিনন্দন জানাই। বাংলাদেশে এই যারা আমার সামনে সেটের সামনেই তারাই পরিবার পরিকল্পনা কর্মসূচিকে সফল করেছে অনেকটা, তারাই এই প্রেগনেন্সি কেয়ার সার্ভিসটাকে নিবে এবং বাংলাদেশটাকে মাতৃমৃত্যু কমাবে, বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য উন্নয়নের জন্য নিউট্রিশনের ব্যবস্থা করবে। তো আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এদেশের জনস্বাস্থ্যের অবস্থার উন্নয়ন করব। যদি আমরা করতে পারি তাহলেই আমরা আগামী ভবিষ্যৎ একটা সুস্থ ভবিষ্যৎ পাবো। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।